হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26, পেজ 305, ইংলিশের সেট এটি। তাহলে এটা 305 নাম্বার পেজ, ইংলিশের সেট। প্রথমেই আছে কি আনসিন। অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্য সেখানে বিগ হাফ মুন দ্বীপে আমাদের সাথে খেলার মতো কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমরা দুজনেই একে অপরের সাথে থাকতাম, খেলা করতাম। উই লিভ অন, আমরা বলতে কারা? ন্যারেটর ফিলিপ্পা এবং তার দাদা 1 বছরের বড় তার থেকে ক্লড। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা থাকতাম বা বসবাস করতাম বিগ হাফ মুন দ্বীপে। উই আর, আমরা বলতে কাদেরকে বলা হয়েছে? ফাদার, বাবা, ক্লড এবং আমি অর্থাৎ ন্যারেটর ফিলিপ্পা। এবং ওদের পিসি ছিল একটা আন্ট ইস্থার যার নাম, এবং পিসির 2 ছেলে মেয়ে ছিল মিমি অ্যান্ড ডিক। আমরা বলতে এদেরকেই বলা হয়েছে। ইট ইউজ টু বি অনলি ফাদার, ক্লড অ্যান্ড আই। আগে শুধুমাত্র আমরা বাবা, ক্লড এবং আমি থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এটা সবটাই একটা ঘুড়িকে কেন্দ্র করে হয়েছে, যার জন্য আমাদের ফ্যামিলিতে মেম্বার বেড়েছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর এই ব্যাপারেই আমি তোমাদেরকে বলতে চাই। তো কি বলেছে? ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিল বিগ হাফ মুন বাতিঘরের রক্ষক। আই এম 11 ইয়ার্স ওল্ড। আমার 12 বছর বয়স। ক্লড ইজ 12। ক্লড, আমার 11 বছর বয়স। ক্লডের 12 বছর বয়স। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ টু দ্য মেনল্যান্ড। শীতকালে যখন বন্দরে বরফ পড়ে তখন আমরা চলে যাই মূল ভূখণ্ডে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডেয়ার আইল্যান্ড। যখনই বসন্ত আসে তখনই আমরা ফিরে আসি আমাদের প্রিয় দ্বীপে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। মজাদার ঘটনা হলো এটি, যখন লোকেরা আমাদের উপরে দয়া বা করুণা দেখাতো যখন আমাদের বিগ হাফ মুন দ্বীপে ফিরে আসার সময় হতো। দে সেড উই মাস্ট বি সো লানসাম ওভার দেয়ার। তারা বলতো আমরা এই বিগ হাফ মুন দ্বীপে অনেক গেলে আবার একা হয়ে যাব, কারণ উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ সেই বিগ হাফ মুন দ্বীপে আমাদের সাথে খেলার মতো কোনো ছেলে মেয়ে থাকবে না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। যদিও ক্লড এবং আমি চাইতাম যে আমাদের সাথে খেলার মতো কেউ থাকুক বিগ হাফ মুন দ্বীপে। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, একটা গেমের নাম এটি, পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। কারণ এই পাইরেট কেভস মানে জলদস্যুদের মতো খেলা। এই খেলাটা দুজন মিলে খেলা যায় না, অনেক কঠিন হয়ে পড়ে দুজন মিলে খেললে এই পাইরেট কেভসের গেম। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু যখন আমরা শীতকালে মেনল্যান্ডে যেতাম, মূল ভূখণ্ডে, তখন দেখা যেত খেলার সময় অন্যান্য ছেলে মেয়েদের সাথে আমাদের ঝগড়া হয়ে যেত। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তাই বিগ হাফ মুনে কেউ ছিল না আমাদের সাথে খেলার, এটা একদিক থেকে ভালোই। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, যদিও ক্লড এবং আমি কিন্তু কখনো ঝগড়া করতাম না। এরপরে আসা যাক এমসিকিউতে। বলেছে নাম্বার 1, দ্য বিগ হাফ মুন ইজ। বিগ হাফ মুন একটা কিসের নাম? অপশন সি হবে অ্যান আইল্যান্ড, একটা দ্বীপের নাম। কোয়েশ্চেন নাম্বার 2, ইন উইন্টার দ্য ওয়েদার অফ দ্য বিগ হাফ মুন ইজ। শীতকালে বিগ হাফ মুনের ওয়েদার কীরকম থাকে? বরফ পড়ে। ফ্রোজেন বলেছিল টেক্সটে, তাই এখানে অপশন সিতে হবে আইসি। এখানে ফ্রোজেন দেওয়া নেই, তাই আইসি লিখতে হবে। নাম্বার 3, দ্য পিপল অ্যাট দ্য মেইনল্যান্ড পিটিড দ্য চিলড্রেন অফ বিগ হাফ মুন অ্যাজ দে ওয়্যার। বিগ হাফ মুনে আসার সময় লোকেরা ন্যারেটার এবং তার ভাইয়ের উপর অনেক করুণা দেখাতো, যেহেতু তারা এই বিগ হাফ মুন দ্বীপে গেলে কি হয়ে যাবে? অপশন সি লানলি, একা হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি ইজ। এই গল্পের ন্যারেটার অপশন সি হবে ইয়াঙ্গার দ্যান ক্লড, ক্লডের থেকে ছোট, 1 বছরের ছোট। দ্য অথর অফ দ্য টেক্সট ইজ। এই গল্পের অথরকে? অপশন ডি হবে লুসি ম্যান্ড মন্টগোমারি। বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উই ইন দ্য স্টোরি আর। এই গল্পে আমরা বলতে কারা? দেখো এটা এখান থেকে লিখতে হবে, ফাদার থেকে ডিক পর্যন্ত। ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আইয়ের জায়গায় হবে দ্য ন্যারেটর। দ্য ন্যারেটর, NARRATOR, এই আয়ের জায়গায় লিখতে হবে। অ্যান্ড আন্ট ইস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডি।
Father and Claude and the narrator and Aunt Esther and Mimi and Dick. ফাদার থেকে ডিক পর্যন্ত আইয়ের জায়গাতে দ্য ন্যারেটর লিখতে হবে। ন্যারেটর মানে বক্তা, যে গল্পটি বলছে। নাম্বার 2, দে সেলড ব্যাক টু দ্য আইল্যান্ড। তারা আইল্যান্ডে ফিরে যেত। কোন সময়ে ফিরে যেত? এটা এখান থেকে লিখতে হবে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেটা আছে এটা কেম লিখতে হবে, CAME, কেম লিখে ফুল স্টপ দিয়ে দেবো। যখনই বসন্ত আসতো তারা আইল্যান্ডে ফিরে যেত, তাহলে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কেম হবে, CAME। নাম্বার 3, ইন উইন্টার দ্য ন্যারেটর মুভড ওভার টু দ্য মেনল্যান্ড বিকজ। শীতকালে ন্যারেটর চলে যেত মেনল্যান্ডে, মূল ভূখণ্ডে। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে দ্য হারবার থেকে ওভার অবধি লিখতে হবে। দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, কারণ ওদের যে বন্দর ছিল ওখানে বরফ পড়তো। দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন বলেছে CR1, হোয়াই ডিড দ্য পিপল অফ দ্য মেনল্যান্ড পিটি দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার। কেন মূল ভূখণ্ডের লোকেরা করুণা দেখাতো ন্যারেটরকে এবং তার দাদা ক্লডকে? তাহলে এটা প্রথমে এখান থেকে লিখবে, দা থেকে ব্রাদার পর্যন্ত আগে লিখতে হবে। দ্য পিপল অফ দ্য মেনল্যান্ড, পিটিটা হয়ে যাবে পিটিড, যেহেতু ডিড আছে তাহলে পিটির সেকেন্ড ফর্ম লিখতে হবে PITIED। দ্য পিপল অফ দ্য মেনল্যান্ড পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার। এরপরে এখান থেকে লিখবে হোয়েন দ্য টাইম কেম ফর, আসের জায়গায় হবে দেম, THEM, দেম টু রিটার্ন, রিটার্নের পরে টু দ্য বিগ হাফ মুন আইল্যান্ড অ্যাড করে দেবে বা জুড়ে দেবে। হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। তাহলে কি লিখতে হবে? দ্য পিপল অফ দ্য মেনল্যান্ড পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার। এরপরে আছে এখান থেকে হোয়েন দ্য টাইম কেম ফর, আসের জায়গায় দেম, টু রিটার্ন, রিটার্নের পরে টু দ্য বিগ হাফ মুন আইল্যান্ড অ্যাড করে দেবে। নেক্সট নাম্বার 2, হোয়াট গেম ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার রান ইন দ্য বিগ হাফ মুন। ন্যারেটর এবং তার যে ভাই কি গেম খেলতো বিগ হাফ মুন দ্বীপেতে? পাইরেট কেভসের গেম খেলতো। তাহলে এখান থেকে সাজিয়ে লিখতে হবে আগে দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার লিখবো, তারপরে র্যান লিখবো, RAN, র্যান। যেহেতু ডিড আছে তাহলে রানের সেকেন্ড ফর্ম দিতে হবে র্যান। দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার র্যান, এটা এখানে লিখতে হবে পাইরেট কেভস গেম, GAME। র্যানের পরে পাইরেট কেভস গেম লিখে দেব, তারপরে আবার ইন দ্য বিগ হাফ মুন লিখে ফুল স্টপ দিয়ে দেব। দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার র্যান পাইরেট কেভস গেম ইন দ্য বিগ হাফ মুন লিখে ফুল স্টপ। তারা পাইরেট কেভসের গেম খেলতো। এরপরে পোয়েম বলেছে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে, দেওয়ালের সাথে শামুক আটকে লেগে থাকে বা সেটে থাকে এই সমস্ত জিনিসগুলোর সাথে। নট ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্লিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, এবং সে সেখান থেকে পড়ে যাওয়ারও কোনো ভয় পায় না, যেন মনে হয় সে সেখানেই বেড়ে উঠেছে, সেটাই তার ঘর, সেটাই তার সমস্ত কিছু। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস ওয়েদার। যদি কখনো আসন্ন কোনো বিপদ দেখে শামুক, কিংবা কোনো ঝড় দেখে, কিংবা কোনো খারাপ ওয়েদারের কারণে, খারাপ ওয়েদার যদি দেখে, তাহলে শামুকটা নিরাপদে লুকিয়ে পড়ে তার নিজের ঘরের মধ্যে। শামুকের ঘর বলতে তার নিজের শেল, SHELL, তার নিজের খোলসকে বলা হয়। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, যদি তোমরা কখনো তার হর্ন মানে তার সুরে হালকাভাবে টাচ করে দেখো। His self-collecting power is such, he shrinks into his house with much displeasure. তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতখানি যে সে নিজেকে গুটিয়ে নেবে তৎক্ষণাৎ, কিন্তু নিরানন্দের সাথে বা একটু অখুশি হয়ে। দ্য স্নেল লিভস ইন হিজ হাউস, নাম্বার 1, স্নেল থাকে তার ঘরের মধ্যে কীরকমভাবে? অপশন সি হবে অ্যালোন, একাই থাকে। নাম্বার 2, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল স্ট্রিংস ইন্টু হিজ হাউস উইথ, অপশন এ ডিসপ্লেজার হবে। হালকাভাবে শামুককে টাচ করলে সে গুটিয়ে পড়ে তার নিজের ঘরের মধ্যে একটু অখুশি হয়ে বা নিরানন্দের সাথে।
ডিসপাইট বিং অ্যালোন দ্য স্নেল ফিলস, একা হওয়া সত্ত্বেও শামুকটা কীরকম অনুভব করে? কন্টেন্টেড, মানে স্যাটিসফাইড, সন্তুষ্ট। নাম্বার 4, হোয়েন ডেঞ্জার কামস দ্য স্নেল হাইডস, যখন বিপদ আসে তখন শামুক লুকিয়ে পড়ে কোথায়? অপশান বি হবে ইন হিজ হাউস, তার ঘরের মধ্যে। বিয়ের কোয়েশ্চেন, হোয়াই ডাজ দ্য স্নেল শ্রিঙ্ক ইন টু হিজ হাউস, কেন শামুকটা তার ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে নেয় বা লুকিয়ে যায়? এটা দেখো এখানে অ্যান্সার হবে, ইফ সামওয়ান স্লাইটলি টাচেস দ্য স্নেলস হর্ন ইট শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, যদি কেউ হালকাভাবে টাচ করে শামুকের হর্নে বা সুরে তাহলে সে তৎক্ষণাৎ গুটিয়ে যায় তার নিজের ঘরের মধ্যে অনেকটা অখুশি হয়ে। এরপরে নাম্বার 2 বলেছে, হোয়াট ডেঞ্জার ডাজ মেক দ্য স্নেল হাইড, স্নেল কীরকম বিপদ, হোয়াট ডেঞ্জার, কীরকম বিপদ দেখলে শামুকটি লুকিয়ে পড়ে? তাহলে নাম্বার 2 এর অ্যান্সার হবে, ইন দ্য পোয়েম দ্য স্নেল হাইডস ইন ইট শেল ফ্রম ডেঞ্জার্স লাইক আ স্টর্ম অর আদার হার্মফুল ওয়েদার অ্যান্ড ফ্রম এনি স্লাইটেস্ট টাচেস। এই দ্য স্নেল কবিতায় স্নেলটি লুকিয়ে পড়ে তার নিজের খোলসের মধ্যে কোনো বিপদ দেখলে, যেমন সেটা ঝড় হতে পারে কিংবা অন্যান্য কোনো ক্ষতিকারক ওয়েদার, হার্মফুল ওয়েদার বা আবহাওয়ার কারণে, বা কেউ কোনো হালকা টাচ পেলে কারোর, সেই শামুক গুটিয়ে পড়ে তার নিজের ঘরের মধ্যে বা খোলসের মধ্যে। তাহলে এটা হলো পোয়েমের কোয়েশ্চেন অ্যান্সার, বি এর 1 আর 2। এরপর আসা যাক আনসিন। আনসিন কি বলেছে? পুনেতে থেকে এটা লেখা হয়েছে। Former Army Chief General Manager Nirvane has cautioned against romanticizing war, saying it should never be celebrated or taken lightly. পূর্ববর্তী সেনাপ্রধান জেনারেল ম্যানেজার, নাম হচ্ছে নারভানে, তিনি সতর্কবার্তা করেছিলেন যুদ্ধকে রোম্যান্টিক করে তোলার বিরুদ্ধে। সেইং ইট শুড নেভার বি সেলিব্রেটেড অর টেকেন লাইটলি, তিনি বলেছিলেন যে যুদ্ধ কখনো সেলিব্রেট করার জিনিস নয়, হালকাভাবে নেওয়ারও জিনিস নয়। War is not a romantic or Bollywood movie, it is a very serious and expensive last resort, he said. তিনি বলেছিলেন যুদ্ধ কোনো রোম্যান্টিক বা বলিউড মুভি নয়, এটা একটা শেষ অবলম্বন বলা যেতে পারে, এবং এর জন্য অনেক মূল্য দিতে হয় সবাইকে এই যুদ্ধের জন্য, তিনি বলেছিলেন কোনো এক বক্তৃতায়। তাহলে যুদ্ধ কোনো রোম্যান্টিক বা বলিউড মুভি নয়, এটা একটা সিরিয়াস জিনিস, এবং যখন কোনো উপায় থাকে না তখন এটাকেই লাস্ট রিসর্ট অর্থাৎ শেষ অবলম্বন হিসেবে বেছে নেওয়া হয় যুদ্ধটাকে, এবং এর জন্য অনেক মূল্যও দিতে হয় মানুষকে। Unwise people will force us into wars, but it should not be what you cheer for. অজ্ঞানী লোক যারা, তারা আমাদেরকে ফোর্স করে যুদ্ধ করবার জন্য, কিন্তু এই যুদ্ধ নিয়ে তোমাদের কখনোই চিয়ার করা বা উল্লাসধ্বনি দেওয়া উচিত নয়। হি সেড অন সানডে, তিনি বলেছিলেন রবিবার দিন, হোয়াইল অ্যাড্রেসিং দ্য ডায়মন্ড জুবিলি অফ ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া পুনে, যখন তিনি ইন্ডিয়ার পুনেতে ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টের একটা অনুষ্ঠানে, ডায়মন্ড জুবিলি মানে হীরক জয়ন্তী অনুষ্ঠানে রবিবার দিন তিনি এই বক্তৃতা বলেছিলেন। তিনি তার বক্তৃতায় এই কথাগুলো বলেছিলেন যুদ্ধ সংক্রান্ত। নারভানে সেট ডিপ্লোমেসি মাস্ট অলওয়েজ কামস ফার্স্ট, নারভানে বলেছিলেন যে ডিপ্লোমেসি অর্থাৎ কূটনীতি সবার আগে প্রয়োজন, সবার আগে দরকার। অ্যাজ আ মিলিটারি ম্যান ইফ আই অর্ডার্ড আই উইল গো টু ওয়ার, একজন মিলিটারি লোক হিসেবে যদি আমি অর্ডার পাই তাহলে আমাকে যুদ্ধে যেতে হবে, বাট দ্যাট উইল নট বি মাই ফার্স্ট চয়েস, কিন্তু যুদ্ধ করাটা কখনোই আমার ফার্স্ট চয়েস হবে না। মাই ফার্স্ট চয়েস উইল অলওয়েজ বি ডিপ্লোমেসি, আমার প্রথম চয়েস সবসময় কূটনীতি। হাউ টু সেটেল ডিফারেন্সেস থ্রু ডায়ালগ, কূটনীতির অর্থ কি? কীভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় কথোপকথনের মাধ্যমে, সেটাকে ডিপ্লোমেসি বলে। হি আর্জ দ্য ডিফারেন্সেস ওয়েদার বিন কান্ট্রিজ অর উইদিন সোসাইটি মাস্ট বি রিজলভ থ্রু ডায়ালগ নট আর্মড কনফ্লিক্ট, তিনি বলেছিলেন বিভিন্ন দেশের মধ্যে বা বিভিন্ন সোসাইটিতে যদি কোনো সমস্যা দেখা দেয়, কোনো ডিফারেন্সেস দেখা দেয়, তাহলে সেগুলোর সমাধান করা যেতে পারে কথোপকথনের মাধ্যমে, যুদ্ধ দিয়ে নয়। তাহলে প্রথমেই কথোপকথন করে যদি সমস্যার সমাধান করে নেওয়া যায় তাহলে তিনি সেটা করে নিতে বলছেন, ডিপ্লোমেসি করতে বলছেন প্রথমেই যুদ্ধ নয়। যদি কোনো উপায় না থাকে তখন যুদ্ধটাকে লাস্ট রিসর্ট অর্থাৎ শেষ অবলম্বন হিসেবে বেছে নিতে বলছেন। Warning of war's long-term human and economic toll, Nirvane cited the 1999
Kargil's conflicts, Rs 1500 crores cost, including Rs 800 crores incurred by IAF alone. এই যুদ্ধের জন্য শুধুমাত্র মানুষদের উপরেই দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে তা নয়, অর্থনীতির উপরেও প্রভাব পড়ে, দেশের অর্থনীতির উপরেও অনেক টাকা পয়সা খরচ হয়। যেমন 1999 সালের কার্গিল যুদ্ধের কথা তিনি তুলে ধরেছেন তার এই বক্তৃতায়। তিনি বলেছেন 1500 কোটি টাকা ওতে খরচ হয়, তার মধ্যে 800 কোটি টাকা দেয় IAF। এটা একটা সংস্থা অর্থনৈতিকভাবে সাহায্য করে দেশকে, বা প্রয়োজনের সময় টাকা দেয়। তো এটা এরকম একটা সংস্থা IAF 800 কোটি টাকা দিয়েছিল এই কার্গিলের যুদ্ধে। ফলে এই টাকাগুলো সব খরচ হয়েছিল, নষ্ট হয়েছিল। হি সেড রিবিল্ডিং ব্যাংকার্স অ্যান্ড বর্ডার ইনফ্রাস্ট্রাকচার অ্যাডেড 100 of crores মোর। এছাড়াও যারা পুনর্গঠনকারী যে বিভিন্ন ব্যাংকগুলো বা ইনফ্রাস্ট্রাকচারগুলো, সেগুলো প্রায় 100 কোটি টাকা দেয় এই কার্গিল যুদ্ধে। ফলে এত সব টাকা পয়সাও লাগে কোনো একটা যুদ্ধ করতে গেলে। শুধুমাত্র মানুষদের উপরে প্রভাব পড়ে তা নয়, অর্থনীতির উপরেও প্রভাব পড়ে। When war breaks out, there is death, destruction. যখন যুদ্ধ হয় তখন চারিদিকে যখন সেই যুদ্ধের কারণে মৃত্যু হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়। লাইভস আর লস্ট, মানুষদের প্রাণ হারিয়ে যায়। চিলড্রেন লুজ পেরেন্টস, ছেলেমেয়েরা তাদের বাবা মা হারায়। ফ্যামিলিজ ক্যারি ইমোশনাল ট্রমা ফর জেনারেশনস, এবং ফ্যামিলিরা অনেক ইমোশনাল আঘাত পায় জেনারেশনের পরে জেনারেশন ধরে এই যুদ্ধের কারণে। যারা আপন মানুষদের হারায় এই যুদ্ধে, তারা ইমোশনাল ট্রমাও পায়, মানে আঘাতও পায় মনের দিক থেকে, তিনি বলেছেন। তাহলে এত সব যুদ্ধের নেগেটিভ সাইড তিনি তুলে ধরেছেন। কোথায়, কোন অনুষ্ঠানে? না, ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টের ডায়মন্ড জুবিলিতে। কোথায় ছাপা হয়েছিল রিপোর্টটা? টাইমস অফ ইন্ডিয়া, May 13, 2025। MCQ A, জেনারেল মনোজ মুকুন্দ, MM এর ফুল ফর্ম। মনোজ মুকুন্দ নরভানে কে ছিলেন? নাম্বার 2 হবে আর্স্টওয়াইল আর্মি চিফ, সেকেন্ড অপশানটা। নাম্বার 2 এর অপশানটা পূর্ববর্তী সেনাপ্রধান। আর্স্টওয়াইল বা ফরমার একই কথা, পূর্ববর্তী সেনাপ্রধান। নেক্সট নাম্বার বি, জেনারেল মনোজ মুকুন্দ নরভানে, অপশান 2 হবে, হ্যাজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক অ্যাটিটিউড টু ওয়ার। যুদ্ধের প্রতি কোনো রোম্যান্টিক অ্যাটিটিউড ছিল না তার, তাই অ্যান্টি রোম্যান্টিক অ্যাটিটিউড হবে। নেক্সট সি এর কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ওয়ার ইজ। জেনারেল মনোজ মুকুন্দ নরভানের মতে যুদ্ধ কি? সেকেন্ড অপশান হবে নো বলিউড মুভি, কোনো বলিউড মুভি নয়। নেক্সট নাম্বার ডি, অ্যাজ আ মিলিটারি ম্যান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ওয়ান্টস। মিলিটারি ম্যান হিসেবে জেনারেল মনোজ মুকুন্দ নরভানে চেয়েছিলেন ডিপ্লোম্যাটিক কনভারসেশন, মানে কথার মাধ্যমে যদি কথোপকথনে যদি সমস্যার সমাধান করে নেওয়া যায় সেটাই আগে করতে বলেছিলেন, কূটনীতি। নাম্বার 2 সেকেন্ড অপশান হবে। নেক্সট ইয়েরটা, জেনারেল মনোজ মুকুন্দ নরভানে থিংস, তিনি কি মনে করেন মনোজ মুকুন্দ নরভানে? নাম্বার 3 এর অপশান হবে ওয়ার মিনস বোথ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, যুদ্ধের কারণে মৃত্যুও হয়, অনেক ক্ষয়ক্ষতিও হয়। লাস্ট কোয়েশ্চেন বলেছে MCQ, জেনারেল মনোজ মুকুন্দ নরভানে, অপশান 2 হবে, ক্রিটিসাইজেস দোজ হু সেন্ট পিপল টু ওয়ার, তাদের প্রতি সমালোচনা করেছেন, ক্রিটিসাইজ মানে, বা তাদেরকে নিন্দা করেছেন যারা মানুষদেরকে যুদ্ধ করতে বাধ্য করে। ট্রু ফল সাপোর্টিং স্টেটমেন্ট, ওয়ার মেক্স জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড হ্যাপি। এই যুদ্ধ কি মনোজ মুকুন্দ নরভানিকে অনেক খুশি করে? না, এটা ফলস হবে অবশ্যই। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট প্রথমে যেটা আছে ওটাই লিখবে। ফর্মার আর্মি চিফ থেকে পুরো হি সেট পর্যন্ত। ফর্মার আর্মি চিফ জেনারেল ম্যানেজার নরভানে হ্যাজ cautioned against romanticizing war, saying it should never be celebrated or taken lightly. এটা লাইটলি পর্যন্তও লেখা যায়। ফর্মার আর্মি চিফ জেনারেল ম্যানেজার থেকে লাইটলি পর্যন্ত লিখবে B1 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট বলেছে B2, মিলিটারি মেন আর বাউন্ড টু গো টু ওয়ার, মিলিটারি ম্যানরা বাধ্য হয় যুদ্ধে যেতে, এটা ট্রু হবে। এটা এখানে বলেছে অ্যাজ আ মিলিটারি ম্যান ইফ অর্ডার্ড আই উইল গো টু ওয়ার,
যদি অর্ডার করা হয় মিলিটারি ম্যান হিসেবে তাকে যুদ্ধে যেতে হবে। অ্যাজ আ মিলিটারি ম্যান থেকে ওয়ার পর্যন্ত লিখতে হবে B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে B3, হোয়াট ট্রমাটাইজেস দ্য পিপল রিলেটেড টু ওয়ার। যুদ্ধ আঘাত করে সেই সমস্ত মানুষদেরকে যারা এই যুদ্ধের সঙ্গে জড়িত। এটা তো ট্রু হবে, এটা লাস্টে বলেছে। When war breaks out, there is death, destruction, lives are lost, children lose parents, families carry emotional trauma for generation. When থেকে জেনারেশন পর্যন্ত B3 এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে। নেক্সট হচ্ছে 4, লং টার্ম ওয়ান ব্রিংস লস অফ হিউম্যান অনলি। এই দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে শুধু মানুষের ক্ষতি হয়, এটা ফলস হবে, দেশের অর্থনীতির উপরেও প্রভাব পড়ে। তাহলে এটা কোথায় বলেছে? এটা এখান থেকে হবে ওয়ার্নিং থেকে IAF অ্যালোন পর্যন্ত লিখবে B4 এর সাপোর্টিং স্টেটমেন্ট। Warning of Worms, long-term human and economic toll. Nirvana cited the 1909 Kargil conflicts of Rs 1500 crores cost, including Rs 800 crores incurred by IAF alone. মানে দেশের অর্থনীতির উপরেও প্রভাব পড়ে, মানুষজনের উপর তো প্রভাব পড়েই, অর্থনীতির উপরেও পড়ে। Question answer C1, what's the opinion of General Manoj Mukund Nirvana about war? যুদ্ধ সম্পর্কে মনোজ মুকুন্দ নরভানের কি মতামত ছিল? এই তো এখান থেকে হবে ফর্মার আর্মি চিফ জেনারেল ম্যানেজার নারভানা থেকে পুরো হি সেট পর্যন্ত লিখে দেবে C1 এর অ্যান্সার। তিনি বলেছিলেন, তিনি যুদ্ধকে রোম্যান্টিক করে তোলার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যুদ্ধ কোনো সেলিব্রেট করবার জিনিস নয়, হালকাভাবে নেওয়ার জিনিস নয়, এটা কোনো রোম্যান্টিক বা বলিউড মুভি নয়, এটা খুবই সিরিয়াস একটা জিনিস এবং এটা শেষ অবলম্বন বলা যেতে পারে যুদ্ধটা। তাহলে ফরম্যাট থেকে হি সেড অব্দি C1 এর অ্যান্সার হবে। নাম্বার 2, when did General Manoj Mukund Nirvana express his opinion about war? কখন জেনারেল মনোজ মুকুন্দ নরভানে তার মতামত ব্যক্ত করেছেন যুদ্ধ সম্পর্কে? কখন তিনি বলেছিলেন এই যুদ্ধ সম্পর্কে কথাগুলো? এটা এখান থেকে হবে unwise people will force us into wars but it should not be what you cheer for. হি এর জায়গায় নারভানে লিখবে, নারভানে থেকে পুনে পর্যন্ত। তিনি বলেছিলেন সানডেতে ডায়মন্ড জুবিলির অনুষ্ঠানে ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্ট ইন্ডিয়া পুনেতে। তাহলে আনওয়াইজ থেকে পুনে পর্যন্ত কোটেশন যেমন আছে থাকবে, আর হি এর জায়গায় নারভানে। তাহলে এটা হবে C2 এর অ্যান্সার, আনওয়াইজ থেকে পুনে, হি এর জায়গায় নারভানে। নেক্সট বলেছে নাম্বার 3, হোয়াট ডাজ ওয়ার ব্রিংস টু দ্য ফ্যামিলিজ রিলেটেড ডিরেক্টলি টু ওয়ার। এই যুদ্ধর ফলে কি প্রভাব পড়ে সেই ফ্যামিলিগুলোর উপরে যারা যুদ্ধর সাথে সম্পর্কিত। এটা কোথায় আছে? এটা লাস্টে আছে। when war breaks out there is death, destruction, lives are lost, children lose parents, families carry emotional trauma for generation. when থেকে জেনারেশন অবধি লিখবো, কোটেশন দেব না, এটা C3 এর অ্যান্সার। এরপরে আছে গ্রামার ভোকাবুলারি। a 80-year-old man রানী টুরু, তারপর was killed last night। গতকাল রাত্রে বলেছে, তাহলে এগুলো সব অতীতকালে লিখতে হবে। একটা 80 বছরের বৃদ্ধ মহিলা রানী টুরুকে মেরে ফেলা হয় গতকাল, was killed হবে, তাকে মেরে ফেলা হয়েছিল। people there regarded her witch, লোকেরা তাকে মনে করতো ডাইনি বলে। regarded মানে মনে করতো, witch মানে ডাইনি, so killed her, killed সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট টেন্স, তাই তাকে মেরে ফেলে। আর্টিকেল প্রিপোজিশন আই ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্যাট, হিয়ার যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম তাই টু, আর ফার্স্ট ফর্মের আগে টু প্রিপোজিশন বসে। দ্যাট অ্যান অনেস্ট ম্যান লাইক মিস্টার দাস ওয়াজ ইনসাল্টেড বাই দ্য মেম্বার্স অফ হিজ ওন ক্লাব। আমি খুব আশ্চর্য হয়েছিলাম এটা শুনে যে একজন সৎ ব্যক্তি মিস্টার দাসের মতো তিনি অপমানিত হয়েছিলেন তার নিজেরই ক্লাবের মেম্বার্সদের দ্বারা। কোনো ব্যক্তির দ্বারা বোঝালে বাই প্রিপোজিশন বসে, আর অনেস্টের আগে আর্টিকেল বসবে অ্যান। ডু অ্যাজ ডিরেক্টেড, ভয়েস চেঞ্জ আছে, ওয়াই আর ইউ বিটেন সো মার্সিলেসলি। নাম্বার 2তে কমপ্লেক্স করতে বলেছে, আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। নাম্বার 3তে সি ডান্সেস সো নাইসলি, WH কোয়েশ্চেন। এটা দেখো অ্যান্সার। হোয়াই আর ইউ বিটেন সো মার্সিলেসলি, ভয়েস চেঞ্জ। হোয়াই প্রথমেই বসে যাবে প্রশ্নবোধক ভয়েসে, WH ওয়ার্ড প্রথমেই বসে যায়। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে অ্যামিজার,
আর কোনো অবজেক্ট নেই এখানে, তাই সাবজেক্ট আনতে হয়েছে সামওয়ান। তার আগে ডাস, যেহেতু প্রশ্ন করছি হোয়াই ডাস সামওয়ান, তারপরে ফার্স্ট ফর্ম কি হবে, বিট হবে, ইউটা চলে যাবে অবজেক্ট হয়ে, হোয়াই ডাজ সামওয়ান বিট ইউ সো মার্সিলেসলি যেমন আছে বসে যাবে লাস্টে কোয়েশ্চেন মার্ক। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড, এটাকে জটিল বাক্যে পরিণত করো। একটা বন্ধু যে প্রয়োজনে থাকে পাশে সেই আসল বন্ধু, সেই প্রকৃত বন্ধু। আ ফ্রেন্ড হু হেল্পস ইউ ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, হু এনেছি মানে এটা জটিল বাক্য হয়ে গেছে। একজন বন্ধু যে সাহায্য করে তোমাকে প্রয়োজনে সে প্রকৃত বন্ধু। নাম্বার 3, সি ডান্সেস সো নাইসলি, এটাকে WH কোয়েশ্চেনে চেঞ্জ করতে বলেছে। তাহলে সে কিভাবে ডান্স করে বা সে কেমন ডান্স করে, কেমন ইংলিশ বা কিভাবে ইংলিশ, হাউ, এটাও WH ওয়ার্ড। যেহেতু ভার্বের সাথে এস বা এসেছে তাহলে প্রশ্ন করতে গেলে ডাস আসবে, তারপরে সাবজেক্ট চলে যাবে শি, হাউ ডাস শি, আর ডান্সটার ফার্স্ট ফর্ম বসবে, এসটা বাদ চলে যাবে যেহেতু ডাস বসে গেছে এখানে। হাউ ডাজ শি ডান্স, ডু ডাস যাই থাকুক না কেন ভার্বের শুধু ফার্স্ট ফর্ম বসে সাবজেক্টের পরে। হাউ ডাজ শি ডান্স, সে কেমন নাচে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে যেহেতু কোয়েশ্চেন মার্ক দিতে হবে লাস্টে। সে কেমন ডান্স করে না, সে খুব সুন্দর ডান্স করে। এরপরে আছে কি ফ্রেজাল ভার্ব, সাকসিড কি হবে, সাকসিড এখানে ফার্স্ট ফর্মই দেওয়া আছে, এটা কাম অফ হবে, COMEOFF। নাম্বার 2, রিকভার মানে সেরে ওঠা, এটা কাম রাউন্ড হবে নাম্বার 2। আর রিমেম্বার মানে মনে করা, এটা কল আপ হবে। এরপরে সিনোনিম বলেছে একই মানের শব্দ আনসিন থেকে খুঁজে লিখতে। স্কিল অফ ম্যানেজিং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অ্যামং কান্ট্রিজ, এটা হচ্ছে কি এই বিভিন্ন দেশের মধ্যে রিলেশনশিপকে ম্যানেজমেন্ট করার যে ক্ষমতা বা দক্ষতা সেটাকে কি বলা হয়, ডিপ্লোমেসি বলা হয়। DIPLOMACY, ডিপ্লোমেসি মানে কূটনীতি। নাম্বার 2, সেলিব্রেশন মার্কিং দ্য 60th অ্যানিভার্সারি অফ অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট, কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের 60তম অ্যানিভার্সারি পালন করা, সেটাকে কি বলে, ডায়মন্ড জুবিলি বলে। নাম্বার 2তে ডায়মন্ড জুবিলি হবে। নাম্বার 3, নট ওয়াইজ, জ্ঞানী নয় অর্থাৎ অজ্ঞানী, তাকে কি বলে, আনওয়াইজ বলে। 4, আর ডিপলি ডিস্টার্বিং এক্সপেরিয়েন্স, কোনো মনে চিন্তা দেওয়ার মতো, ডিস্ট্রেস করার মতো বা ডিস্টার্ব করার মতো কোনো অভিজ্ঞতা, সেটাকে কি বলা হয়, ট্রমা, TRAUMA, ট্রমা। এরপরে রাইটিং আছে, সেফ ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে নোটিস রাইটিং, স্কুল ম্যাগাজিন নিয়ে প্রসেস রাইটিং, আর রিপোর্ট রাইটিং রোড অ্যাক্সিডেন্ট নিয়ে। নোটিস রাইটিং, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইয়োর স্কুল, ধরো তুমি তোমার স্কুলের ইকো ক্লাবের একজন সেক্রেটারি। নাও রাইট আ নোটিস ইন 100 words ফর দ্য স্টুডেন্টস অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার টু মেক দেম কনসাস অ্যাবাউট দ্য প্রবলেমস অফ ড্রিঙ্কিং ওয়াটার, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এখন একটা নোটিস লেখো 100 ওয়ার্ডসে প্রত্যেকটা স্টুডেন্টসকে সেফ ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে, তাদেরকে সচেতন করবার জন্য ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জল নিয়ে কী কী প্রবলেম আসতে পারে সেই বিষয়ে নোটিস লিখতে বলেছে। এই পয়েন্টসগুলো ইউজ করতে বলেছে, গ্রেট নিড, সোর্স অফ লাইফ, ওয়ান অফ দ্য ভাইটাল বেসিক নিড, সেফ ওয়াটার ফর ড্রিঙ্কিং, আনসেফ ওয়াটার কজ অফ ডিজিজ লাইক ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড। এই সমস্ত পয়েন্টসগুলো এই নোটিসে দিতে বলেছে। প্রথমে লিখতে হবে কি নোটিস, তার নিচে স্কুলের নাম ABC হাই স্কুল, তার নিচে সেফ ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে নোটিসের টাইটেল। যে ডেটে লিখছি নোটিসটা সেই ডেট দিতে হবে। All the students of our school are hereby informed that our school is going to launch a safe drinking water campaign on 1st March 2026 at 10 a.m. onwards in our school ground to make the students conscious about the problems of drinking water. আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টকে ইনফর্ম করা হচ্ছে যে আমাদের স্কুল লঞ্চ করতে চলেছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের পানীয় জলের যে নিরাপত্তা সেই নিয়ে একটা ক্যাম্পেন হবে আমাদের স্কুলে। কবে না, 1st March 2026 সকাল 10টা নাগাদ আমাদের স্কুলেরই মাঠে, ইন আওয়ার স্কুল গ্রাউন্ড, টু মেক দ্য স্টুডেন্টস কনসাস অ্যাবাউট দ্য প্রবলেমস অফ ড্রিঙ্কিং ওয়াটার।
আমাদের স্টুডেন্টসকে সচেতন করবার জন্য যে এই পানীয় জল নিয়ে কী কী সমস্যা সেই সমস্ত বিষয়ে। দিস ক্যাম্পেইন উইল রেজ অ্যান অ্যাওয়ারনেস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যামং স্টুডেন্টস। এই ক্যাম্পেন জাগাবে স্টুডেন্টসদের মধ্যে সচেতনতা বা বাড়াবে সচেতনতা এবং ভালো প্র্যাকটিসেস, কীভাবে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জলকে নিরাপদ রাখা যায়, সেফ রাখা যায়। এই ক্যাম্পেনের এটাই উদ্দেশ্য, স্টুডেন্টসদের মধ্যে সচেতনতা বাড়ানো। ওয়াটার ইজ আওয়ার গ্রেট নিড, ইট ইজ আওয়ার সোর্স অফ লাইফ। ওয়াটার হচ্ছে আমাদের সবথেকে বেশি প্রয়োজন, এটা আমাদের জীবনের উৎস বলা যেতে পারে। ইন ইন্ডিয়া আনসেফ ওয়াটার কজেস গ্রেট প্রবলেম। আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত জলগুলো নিরাপদ নয়, আনসেফ, সেই সমস্ত জলের কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। আনসেফ ওয়াটার কজেস মেনি ডিজিজেস লাইক ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড এটসেট্রা। এই আনসেফ মানে যে সমস্ত জল নিরাপদ নয় সেই সমস্ত জলের কারণে অনেক রকম রোগের সৃষ্টি হচ্ছে, যেমন ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড ইত্যাদি। নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অলসো ইন মেনি প্লেসেস আউটসাইড আওয়ার কান্ট্রি। শুধুমাত্র আমাদের দেশেই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে জল নিয়ে তা নয়, আমাদের দেশের বাইরে বহু জায়গাতে জল নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। ইউনিসেফ হ্যাজ টেকেন অ্যান ইনিশিয়েটিভ ফর প্রোভাইডিং সেফ ওয়াটার গ্লোবালি। তবে ইউনিসেফ বলে যে সংস্থা আছে সেটা একটা উদ্যোগ নিয়েছে ইউনিসেফ, যাতে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে ভালো জল প্রোভাইড করতে পারে, দিতে পারে। সো দেয়ারফর অল স্টুডেন্টস আর রিকোয়েস্টেড ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দিস ক্যাম্পেন। সুতরাং সমস্ত স্টুডেন্টসদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যাতে পার্টিসিপেট করে এই ক্যাম্পেনে। For any further information, students may contact the Secretary of the Eco Club of our school. আরও কোনো ইনফরমেশন পেতে চাইলে স্টুডেন্টসরা কন্ট্যাক্ট করতে পারে আমাদের স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারির সাথে। কাউন্টার সাইন বাই দিয়ে দ্য হেডমাস্টার অর দ্য হেডমিস্ট্রেস, আর সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব দিয়ে নিজের নাম টাইটেল লিখতে পারি। সবার লাস্টে আমাদের স্কুলের নাম এবিসি হাই স্কুল। দেখো এখানে প্রসেস রাইটিং বলেছে কিভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশ করা হয় বা প্রকাশিত করা হয়। এই সমস্ত পয়েন্টসগুলো দিয়ে এই ম্যাগাজিন কমিটি ফর্ম থেকে ডিস্ট্রিবিউটেড পর্যন্ত এইগুলো দিয়ে প্রসেস রাইটিং স্কুল ম্যাগাজিন লিখতে হবে। তো হেডিং হচ্ছে তোমার প্রসেস রাইটিংয়ের কি হেডিং না, হাউ আ স্কুল ম্যাগাজিন ইজ ব্রট আউট। কিভাবে একটা স্কুল ম্যাগাজিন পাবলিশ করা হয়। দ্য স্কুল ম্যাগাজিন ইজ অ্যান আনঅ্যাবেটেড পার্ট অফ এভরি সুপিরিয়র স্কুল। প্রত্যেকটা ভালো স্কুলের একটা অখণ্ড পার্ট হচ্ছে স্কুল ম্যাগাজিন। ইট ইলাবোরেটস দ্য ক্রিয়েটিভ পাওয়ার অফ স্টুডেন্টস। এটা বৃদ্ধি করে বা বাড়ায় স্টুডেন্টসদের সৃজনশীল ক্ষমতা, মানে তারা যে নতুন নতুন জিনিস ক্রিয়েট করতে পারবে সেই ক্রিয়েটিভ পাওয়ারটাকে বাড়ায় এই স্কুল ম্যাগাজিন। টু ব্রিং আউট স্কুল ম্যাগাজিন সাম ইজি স্টেপস আর ফলোড। স্কুল ম্যাগাজিন পাবলিশ করার জন্য কিছু ইজি স্টেপ ফলো করা হয়। অ্যাট ফার্স্ট আ স্কুল ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম টু প্ল্যান, গাইড অর ওভারসি দ্য এন্টায়ার পাবলিকেশন। প্রথমে একটা স্কুল ম্যাগাজিন কমিটি নিয়োগ করা হয় বা তৈরি করা হয়, এই ম্যাগাজিনের ব্যাপারে সমস্ত কিছু প্ল্যান করবে, গাইড করবে, তদারকি করবে এই পাবলিকেশনের বিষয়টা। Then the committee invited all students and teachers for their contribution and submission of their original written copies such as stories, poems, articles, drawings, etc. এরপরে এই কমিটি ইনভাইট করে সমস্ত স্টুডেন্টসদেরকে, টিচার্সদেরকে তাদের অবদানের জন্য, তাদের কন্ট্রিবিউশনের জন্য এবং জমা দেওয়ার জন্য তাদের যে অরিজিনাল রিটেন কপিস, মানে যে যা লিখেছে, স্টুডেন্টস বলো টিচার বলো, তাদের যে অরিজিনাল রিটেন কপিগুলো তারা যেটা করেছে আর কি, কেউ গল্প লিখেছে, কেউ পোয়েমস অর্থাৎ কবিতা লিখেছে, কেউ আর্টিকেলস লিখেছে, কেউ ড্রয়িংস করেছে, তো এই সমস্তগুলো সাবমিট করতে বলছে, জমা দিতে বলছে উইদিন আ স্পেসিফিক ডেট, একটা নির্দিষ্ট ডেটের মধ্যে। নেক্সট অল সাবমিটেড রিটেন কপিস আর কালেক্টেড, কেয়ারফুলি স্টোরড অ্যান্ড এডিটেড বাই দ্য এডিটোরিয়াল টিম ফর পাবলিকেশন। এরপরে সমস্ত জমা নেওয়া রিটেন কপিগুলো, লেখা কপিগুলো কালেক্ট করা হয়, ভালোভাবে সব সংগ্রহ করে নেওয়া হয় এবং কেয়ারফুলি স্টোর করে রাখা হয় এক জায়গায়, খুব যত্ন সহকারে স্টোর করে রাখা হয় এবং সেগুলোকে এডিট করা হয় বাই দ্য এডিটোরিয়াল টিম ফর পাবলিকেশন। পাবলিশ করবার জন্য এডিটোরিয়াল টিমের দ্বারা ওই লেখাগুলোকে
যেগুলো কালেক্ট করা হয়েছে ওই লেখাগুলোকে এডিট করা হয়, মানে কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে সেগুলো বাদ দিয়ে দেওয়া হবে, স্পেলিং মিস্টেক থাকলে সেগুলো ঠিক করে দেওয়া হবে, এরকম নানান রকমভাবে এডিট করবে এডিটোরিয়াল টিম। আফটার দ্যাট দ্য ড্রাফট ইজ প্রিপেয়ার্ড ফর দ্য এডিটেড কন্টেন্টস। এরপরে একটা ড্রাফট তৈরি করা হয় এই এডিটেড বিষয়বস্তুগুলোর জন্য। ড্রাফট অর্থাৎ ডিজাইন তৈরি করা হয়, একটা ভালো মতো ডিজাইন। দেয়ার আফটার দ্য কন্টেন্টস আর সেন্ট টু দ্য প্রিন্টার। এরপরে সেই কন্টেন্টগুলোকে প্রিন্টারে পাঠানো হয়। দ্য প্রিন্টার প্রোভাইডস আ প্রুফ কপি অফ দ্য ডিজাইন ম্যাগাজিন। তারপরে প্রিন্টার একটা প্রুফ কপি দেয় দেখবার জন্য। ফাইনালি পাবলিশ করবার আগে একটা প্রুফ কপি দেওয়া হয় ভালো করে দেখে নেওয়ার জন্য সেই ম্যাগাজিনের। দেন দ্য কমিটি ইন্সপেক্টেড দ্য প্রুফ কপি প্রপারলি ফর এনি রিমেইনিং এরর্স টু কারেক্ট দ্য এরর্স অর মিস্টেক। এরপরে কি করা হয়, ওই কমিটি ভালো করে খুঁটিয়ে দেখে ওই প্রুফ কপিগুলোকে, যাতে তাতে কোনো যদি ভুল ভ্রান্তি থেকে থাকে সেগুলো ঠিক করে দেবে, সেই এররগুলো বা মিস্টেকগুলো ঠিক করে দেবে। আফটার দ্য ইন্সপেকশন দ্য কমিটি অ্যান্ড দ্য এডিটোরিয়াল টিম অ্যাপ্রুভড ইট ফর ফাইনাল পাবলিকেশন। এরপরে সমস্ত ভালো করে দেখে নেওয়ার পরে এই কমিটি এবং এডিটোরিয়াল টিম অ্যাপ্রুভ করে এর ম্যাগাজিনটাকে ফাইনাল পাবলিশ করবার জন্য। নেক্সট দ্য প্রিন্টেড পেজেস আর কাট অ্যান্ড বাউন্ড ইনটু আ বুক টু কম্পোজ আ ক্যাপটিভেটিং ম্যাগাজিন। এরপরে এই প্রিন্টেড পেজগুলোকে ঠিক সাইজে কাটা হয় এবং একটা বইয়ের আকৃতি দেওয়া হয়, বইয়ের আকৃতিতে বাঁধানো হয়, যাতে এটাকে একটা মানে ক্যাপটিভেটিং, মানে বেশ আকর্ষণীয় মনোমুগ্ধকর ম্যাগাজিন দেখতে লাগে। ফাইনালি দ্য কমপ্লিটেড ম্যাগাজিনস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং স্টুডেন্টস টিচার্স অল। এবং শেষ পর্যন্ত এই কমপ্লিট হয়ে যাওয়া ম্যাগাজিন সমস্ত স্টুডেন্টসদের মধ্যে, টিচার্সদের মধ্যে এবং বাকি সবাইয়ের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। রিপোর্ট রাইটিং। একটা নিউজ পেপার রিপোর্ট 100 ওয়ার্ডসে লিখতে হবে রোড অ্যাক্সিডেন্ট বা রাস্তার দুর্ঘটনা নিয়ে। রোড অ্যাক্সিডেন্টকে স্ট্রিট অ্যাক্সিডেন্টও বলা যায়। এই সমস্ত পয়েন্টসগুলো এই রিপোর্ট রাইটিংয়ে দিতে হবে। প্লেস, ডেট, ইনসিডেন্ট, কজ, ক্যাজুয়ালিটিস, রেস্কিউ অপারেশন, স্টেপস টেকেন বাই দ্য অথরিটি। রিপোর্ট রাইটিং। রিপোর্টের কি টাইটেল আছে না, আ ফ্যাটাল রোড অর স্ট্রিট অ্যাক্সিডেন্ট, যে কোনো একটা লিখতে পারি, আ ফ্যাটাল রোড অ্যাক্সিডেন্ট বা আ ফ্যাটাল স্ট্রিট অ্যাক্সিডেন্ট। তো যেটা নিউজ পেপার রিপোর্ট যেহেতু, তাই এটা বাই আ স্টাফ রিপোর্টার নিচে লেখা হয়েছে, বাই আ স্টাফ রিপোর্টার। কলকাতা, যবে রিপোর্টটা লিখছি সেদিনকার ডেট বলেছে, yesterday a major road or street accident occurred on the College Street, Kolkata at around 7:30 AM. গতকাল একটা বেশ বড়সড় রাস্তায় দুর্ঘটনা হয়েছিল বা অ্যাক্সিডেন্ট হয়েছিল কলেজ স্ট্রিট কলকাতাতে সকাল 7:30 নাগাদ। when a bus collided with a truck due to exceeding the speed limit. যখন একটি বাস ধাক্কা খায় একটি ট্রাকের সাথে তার স্পিড লিমিট বাড়িয়ে দেওয়ার জন্য, মানে ওভার স্পিডিংয়ে গাড়ি চালাচ্ছিল, ওভার স্পিডে, সেটাকেই বলেছে এক্সিডিং দ্য স্পিড লিমিট, মানে যেটা স্পিড লিমিট তার থেকে লিমিট আরও বাড়িয়ে দেওয়া। দ্য বাস রিপোর্টেডলি ওভার স্পিডিং হিট দ্য ট্রাক ফ্রম বিহাইন্ড অ্যাজ দ্য ট্রাক স্লোড ডাউন অ্যাট আ ট্রাফিক সিগন্যাল। যখন ট্রাফিক সিগন্যালে ট্রাকটা স্লো হয়ে গিয়েছিল তখন সেই ট্রাকের পিছনে এসে ধাক্কা মারে একটা বাস ওভার স্পিডিংয়ের কারণে। Both the bus and truck drivers also some passengers of the bus were severely injured due to this accident. উভয়ই বাস এবং ট্রাক ড্রাইভার এবং কিছু বাসের প্যাসেঞ্জাররা গুরুতরভাবে আহত হয়েছিল এই অ্যাক্সিডেন্টের কারণে। Immediately, the rescue operation team and the police arrived at that spot. তৎক্ষণাৎ রেস্কিউ অপারেশন টিম এবং পুলিশ সেই জায়গায় আসে where the accident took place, যেখানে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, and carried the injured people to the nearby hospital for treatment. এবং সেই সমস্ত আহত লোকজনেদেরকে কাছাকাছি একটা হসপিটালে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্টের জন্য। The police seized the bus and canceled the bus driver's license. পুলিশ কি করে না, সেই বাসটাকে সিজড করে, অর্থাৎ অবরোধ করে এবং ক্যান্সেল করে দেয় বাস ড্রাইভারের লাইসেন্সকে। দ্য অথরিটি ইজ রিভিউইং দ্য ইনসিডেন্ট অ্যান্ড হ্যাজ টেকেন অ্যান ইনিশিয়েটিভ টু স্ট্রেংথেন দ্য রোড সেফটি মেজার্স। যে কর্তৃপক্ষ তিনি এই ইনসিডেন্ট বা এই ঘটনাটা ভালো করে দেখছেন এবং
তিনি উদ্যোগ নিয়েছেন, কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন যাতে এই সড়ক নিরাপত্তার যে জিনিসগুলো, সড়ক নিরাপত্তার যে নিয়মগুলো, সেগুলো যাতে আরও স্ট্রেংথেন মানে আরও কঠোর করা হয়, সেই বিষয়ে তিনি উদ্যোগ নিয়েছেন। তাহলে এটা হলো রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট রাইটিং।